নমস্কার, আমি অর্ণব। আচ্ছা, আপনাদের কারোর মনে হয়েছে আগেকার দিনে মেয়েদের বিয়ের মতো ভয়ঙ্কর জিনিস খুব কমই ছিল? সতীদাহের কথা ধরুন, যদি আমি বাদও দিই, পণের সমস্যা, ছেলের পরিবারের মেয়ে ও তার পরিবারের সঙ্গে খারাপ আচরণ, ছেলেদের একাধিক বিয়ে, বরকনের বয়সে চোখে পড়ার মতো তফাৎ, বৈধব্যের পর মেয়েদের দুরবস্থা, আবার বিয়ে না দিলেও সমাজে চোখ রাঙানি। এই ফাঁদে পড়ে কত মেয়ে যে ভেসে গেছে তাদের পরিবারও। আজকাল মেয়েরা অনেক সময় কাউকে মন দেওয়ার আগে ভালো মতো যাচাই করে নেন বলে নিন্দার শিকার হন। আমার মতে তারা ঠিক করেন। যে অভিশাপের শিকল ছিঁড়ে আমরা একটু একটু করে বেরোচ্ছি, তার কাছে আর মাথা নত করবেন না প্লিজ। আজ মেয়েদের এই তৎকালীন দুরবস্থা নিয়েই একটা গল্প শোনাবো আপনাদের। পড়তে পড়তে বুকটা মোচড় দিয়ে উঠেছিল আমার। আসুন শুরু করা যাক আমার আজকের নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী পাঁচু মামার বিয়ে। বাবা যখন মারা গেলেন তখন দাদার 19, আমার 17। অবস্থা আমাদের ছিল দিব্যি সচ্ছল। বড় বড় 5 গোলা ধান তখন বাড়িতে, এক একটা গোলায় 2 পৌটি 2.5 পৌটি ধান মজুত। জমি জমার আয়ও বার্ষিক 2000 টাকার কম নয়। এ বাদে ঠাকুরমার হাতে নগদ টাকা আর মায়ের গায়ের সোনার গহনাও বেশ ছিল। আর ছিল গ্রামের মধ্যে প্রচুর মান, খাতির, রমরমা, নাম ডাক। রাখাল মাস্টারের পাঠশালায় লোয়ার প্রাইমারি পড়বার সময় ইতিহাসে পড়েছিলাম কে একজন বাংলা সুলতানের পুত্র পিতার মৃত্যুর পর সিংহাসনে আহরণ করিয়া দেখিলেন তাহার রাজকোষে 2 লক্ষ স্বর্ণমুদ্রা, 3 লক্ষ হস্তি, 5 লক্ষ অশ্ব, 10 লক্ষ পদাতিক আর 20 লক্ষ অশ্বারোহী সৈন্য আছে। অতএব তার মাথা ঘুরে গেল এবং দিল্লির সম্রাটের অধীনতা অস্বীকার করে বসলেন। আমাদেরও হলো তেমনি অবস্থা। মা ছিলেন নিরীহ ভালো মানুষ। ঠাকুরমা পিতৃহীন নাতিদের প্রতি অতিরিক্ত স্নেহপ্রবণ। সুতরাং আমাদের মাথার ওপরে কড়া শাসন করবার বা রাশ টেনে ধরবার তো কেউ ছিল না। এ অবস্থায় যে আমাদের মুন্ড ঘুরে যাবে এ আর বিচিত্র কি? দাদাই অগ্রজের অধিকারে পথ দেখালেন প্রথম। আগে মুন্ডু ঘুরে গেল তাঁরই। সে ইতিহাস রীতিমতো বিচিত্র বলা যায়। কাঁচরাপাড়ার কাছে বন্দিপুর গ্রামে আমার এক দুঃসম্পর্কের মামা থাকতেন। তাকে আমরা সবাই ওই পাঁচু মামা বলে ডাকতাম। বাবা বেঁচে থাকতে তিনি 2-1 বার আমাদের বাড়ি যাতায়াত করেছিলেন বটে, কিন্তু বাবার মৃত্যুর পরে তার যাতায়াত, বিশেষ করে দাদার সঙ্গে তার ঘনিষ্ঠতা যেন হঠাৎ করেই খুব বেড়ে গেল। পাঁচু মামা দাদার চেয়ে বয়সে 4-5 বছরের বড় প্রায়। কাজেই আমি পাঁচু মামাকে খুব সমীহ করে চলতুম। পাঁচু মামাও আমার চেয়ে দাদার সঙ্গে বেশি করে মিশত। একবার পাঁচু মামা এসে দাদাকে সঙ্গে করে বন্দিপুর নিয়ে গেল। বন্দিপুর থেকে দিন 15 পরে ফিরে এসে দাদা ঠাকুরমাকে বললেন, ঠাকমা, আমার 200 টাকা বড় দরকার এক্ষুনি। কলাই মুগের ব্যবসা করছি। পাঁচু মামা সস্তায় মাল বাঁধাই করেছে, ওই চাষাদের দিতে হবে। টাকাটা এক্ষুনি চাই, কিন্তু মোটা লাভ হবে 2 মাস পরে। ঠাকুরমার হাতে নগদ টাকা কত ছিল তা আমার জানা ছিল না, তবে নগদ টাকা যে মন্দ ছিল না এটা দাদাও জানতেন, আমিও জানতাম। ঠাকুরমা টাকাটা দিয়ে দিলেন। দাদা টাকা নিয়ে মাল খরিদ করতে চলে গেলেন। দিন 20 পরে পাঁচু মামাকে সঙ্গে নিয়ে দাদা আবার এসে 102 টাকা চাইলেন। মাল যথেষ্ট সস্তায় পাওয়া যাচ্ছে। পাঁচু মামার বাড়ি মাল কোলাজাত করা হচ্ছে, টাকার দরকার সেই জন্যই। পাঁচু মামাও দাদার কথাকে সমর্থন করলেন। মাল সস্তার মুখে বেশি পরিমাণ খরিদ করে রাখতে পারলেই লাভ, টাকাটার দরকার বটে। ঠাকুমা জিজ্ঞাসা করলেন, কত মাল কেনা হলো? পাঁচু মামা বললেন, তা 200 মনের ওপর। এই টাকাটা পেলে আরও 200 মন খরিদ করা হবে। মন পিছু 8 আনা করে ধরলেও প্রায় 200 টাকা লাভ। দিলেন টাকা ঠাকুরমা। দাদা ও পাঁচু মামা টাকা নিয়ে চলে গেল। এরপরে মাসখানেক আর তাদের কোনো পাত্তা রইল না। ঠাকুরমা ব্যস্ত হয়ে একখানা চিঠি লেখালেন, তারও কোনো উত্তর এলো না।
চিঠির উত্তরের বদলে আরও 3-10 পরে এলেন পাঁচু মামার এক ভগ্নিপতি নারায়ণবাবু। নারায়ণবাবু বৃদ্ধ ব্যক্তি, বন্দিপুরে তাঁরও বাড়ি। আমি তাকে আগে কখনো আমাদের বাড়িতে আসতে দেখিনি। নারায়ণবাবুকে হঠাৎ আসতে দেখে বাড়ি শুদ্ধ সবাই শঙ্কিত হয়ে উঠল। দাদা ভালো আছেন তো? ব্যাপার কি? নারায়ণবাবু হাত পা ধুয়ে সুস্থ ঠান্ডা হয়ে ঠাকুরমাকে বললেন, মা, আপনি পটলকে কত টাকা দিয়েছেন এ পর্যন্ত? কেন, 400 টাকা। নারায়ণবাবু অবাক হয়ে বললেন, এত টাকা কেন দিলেন? কি বলে টাকা নিয়েছিল আপনার কাছ থেকে? ঠাকুরমা বললেন, কেন বলো তো বাবা, এসব কথা জিজ্ঞেস করছো? সে তো মুগ কলাইয়ের ব্যবসা করবে বলে টাকা নিয়েছে। কেন, পাঁচুও তো সেবার এসে ওই কথাই বলে গেল। নারায়ণবাবু রাগে চলে উঠে কাঁপতে কাঁপতে বললেন, পাজি বদমাইশ ছুঁচ, সেই রাস্কেলটাই তো যত নষ্টের গোড়া। অত বড় বদমাইশ কি আর আছে? সেই তো পডলাকে ভালো মানুষ পেয়ে নষ্ট করার চেষ্টা করছে। এই জন্যই আমার সামনে বেরোয় না। ব্যবসা না মুন্ডু, টাকা নিয়ে দুলে পাড়ায় রাজি দুলেনি বলে একটা মাগি আছে, তার কাছেই যাতায়াত করে ওরা দুজন। এর মধ্যে বোধহয় সব টাকাই তার পাদপদ্মে ঢেলেছে। আবার ব্যবসা। মা ঠাকুরমা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। দাদা যে এমন ব্যাপার করতে পারে এ সবারই ধারণার অতীত। নারায়ণবাবু বললেন, আমি কি চাই জানতাম আগে? জানলে এমন তর হয়? আমার সামনে তো দুজনের কেউই বড় একটা আসে না। পরস্পরে শুনলাম এই ব্যাপার চলছে। শুনলাম খুব টাকা ওড়াচ্ছে। জোড়া জোড়া শাড়ি আসছে রানাঘাটের বাজার থেকে মাগির জন্য। আজ খাবার, কাল খাগড়াই বাসন, কোথায় মদও ধরেছে। তাই ভাবলাম আপনাকে একবার জিজ্ঞেস করা দরকার যে আপনি টাকাটা দিয়েছেন কিনা। তাই এলাম। ঠাকুমা মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলেন। বাবার বহু কষ্টে উপার্জন করা পয়সা। ছেলেরা সব মূর্খ, নাবালক। যা কিছু আছে সংসারে অসময়ে কাজে লাগবে বলেই আছে। এখনো আমার 2 বোনের বিয়ে দিতে বাকি। এই অবস্থায় বিধবার পুঁজি সামান্য টাকার মধ্যে 400 টাকা এক দুলে মাগের পেছনে এভাবে ওড়ানো। সমস্ত রাত পরামর্শ করার পর ধার্য হলো যে পরদিন সকালে নারায়ণবাবু আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন বন্দিপুরে, এবং কালই দাদাকে আমি ঠাকুরমার অসুখ হয়েছে এই কথা বলে বাড়িতে ফিরিয়ে আনব। বন্দিপুর যেতে হয় মদনপুর স্টেশনে নেমে। মাঠের মধ্যে দিয়ে ক্রোশ 2 হেঁটে বিকেল নাগাদ বন্দিপুর পৌঁছানো গেল। বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিলাম। পাঁচু মামাও বাড়িতে নেই, দাদাও নেই। শুনলাম তারা কান সোনার বাজারে গিয়েছে। আমি পাঁচু মামার বাড়ির সামনে একটা বেলগাছতলায় বসে আছি। কে একজন মোটাসোটা কুচকুচে কালো স্ত্রীলোক সামনের ঘর দিয়ে মেটে কলসি কাঁখে নিয়ে জল আনতে যাচ্ছিল। নারায়ণবাবু তার দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই দেখো, ওই বেটি সেই রাজি দুলেনি। ওই পাদপদ্মে তোমার দাদা সব টাকা ঘুচিয়েছে। একটু পরে দাদা আর পাঁচু মামা বাড়ি ফিরল। আমাদের দেখে দুজনেই প্রথমটা অবাক হয়ে যেন খানিক থতমত খেয়ে গেল। তারপর দাদা জিজ্ঞেস করলে, কিরে নগা, কি মনে করে? নারায়ণবাবু বললেন, ও এসেছে তোমায় বাড়ি নিয়ে যেতে। তোমার ঠাকুরমা বড় অসুস্থ যে। অসুখ? কি অসুখ? দাদা আমার মুখের দিকে চাইলে। দাদার হঠাৎ ভয় পাওয়া, হঠাৎ ম্লান মুখের দিকে চাইতে পারলুম না। বড় কষ্ট হলো। একবার মনে হলো সত্যিটা বলেই ফেলি, কিন্তু তাহলে দাদা যদি বাড়ি না যায়। সেই রাত্রেই দাদাকে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি এসে দাদা খুব বকুনি খেলে ঠাকুরমা আর মায়ের কাছে। তার উত্তরে সে নারায়ণবাবুকে গালমন্দ দিয়ে যা তা বলে গেল। কে বলেছে সে সর্ষে কেনেনি? এখনো 20 মণ সর্ষে ঘরে মজুদ রয়েছে, আর সব মাল চাষাদের ঘরে রেখে দেওয়া হয়েছে। দরকার হলেই রাজি দুলেনিকে দাদা চেনেও না। নারায়ণবাবুর মতো কুটিল ধরিবাজ লোক দুনিয়ায় আর দুটো নেই। তিনি টাকা চেয়েছিলেন, দাদা দেয়নি, তাই তিনি দাদার বিরুদ্ধে সব মিথ্যে কথা রটনা করে বেড়াচ্ছেন। বলাই বাহুল্য, মা বা ঠাকুরমা দাদার এসব কথা কেউই বিশ্বাস করলেন না।
মাসখানেক পরে পাঁচু মামা আবার একদিন এসে হাজির আমাদের বাড়িতে। ঠাকুরমা বললেন, পেঁচো এদিকে শোন, হতভাগা, আমার যে 1 টাকা চেয়ে পাঠালি পটলাকে দিয়ে ব্যবসা করবি বলে, কই ব্যবসার হিসেব দেখাতো আমাকে, দেখি কোথায় গেল এতগুলো টাকা। পাঁচু মামার মুখে চিরদিনই তুবড়ি ছোটে। হাত পা নেড়ে সে বুঝিয়ে দিলে টাকা ডোবানো তো দূরের কথা, আর মাস 2 পরে ওই 400 টাকার অন্তত 150 টাকা লাভ দাঁড়াবে। তখন লাভে মূলে একসঙ্গে টাকাটা এনে দেবে। এখন পাঁচুর অদৃষ্ট খারাপ, সে যার জন্য চুরি করে সেই নাকি পাঁচুকে চোর বলে। যাক, তার জন্য সে দুঃখিত নয়। আসল টাকাটা কোনো রকমে ঠাকুরমার হাতে তুলে দিতে পারলেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে। ততদিন পর্যন্ত তার নাকি একদম ঘুমই হবে না। পাঁচু মামার বক্তৃতায় ঠাকুরমার বিশ্বাস ফিরে এলো। ফলে পাঁচু মামা আমাদের বাড়িতেই রয়ে গেলেন। দাদাকে এর আগেই সে নষ্ট করেছিল, এবার আমার পিছনে লাগলো এবং অদ্ভুতভাবে সাফল্য অর্জন করল। এমনকি কিছুদিন পর আমার মনে হলো আমি দাদাকে বুঝি ছাড়িয়েই যাই। তখন আমার বিবাহ হয়নি, দাদার সবে হয়েছে। আমি নানা ছুতোয় ঠাকুরমার কাছ থেকে টাকা আদায় করি আর পাঁচু মামার পরামর্শ মতো খরচ করি। মহকুমা শহর ছিল নিকটেই। নানা ছুতোয় মহকুমা গিয়ে আমি আর পাঁচু মামা প্রায়ই রাত্রে বাড়ি ফিরতুম না। ধাপে ধাপে শেষে এত দূর পর্যন্ত নেমেছিলুম। পাঁচু মামাকে সত্যি আমি অদ্ভুত কর্মা মানুষ বলে ভাবতাম। যেমন জানি ব্যবসা, তেমন রাখে দুনিয়ার খবর, যেমন বুঝি মোকদ্দমা তেমনি করতে পারে ফুর্তি। পাঁচু আমার হাতে টাকাগুলো তুলে দিয়ে বলতাম, এর মধ্যে থেকে যা যা দরকার খরচ করো। যত টাকাই থি 3-4 দিনের মধ্যে সব খরচ করে ফেলে আবার আমার কাছে চাইতেন। বলতেন, নগা, বুড়ির হাতে মোটা টাকা আছে, তা তোমার দ্বারা কিছু হবার নয়, আমি বুড়ির নাতি হলে দেখতিস। মামার কাছে কখনো টাকার হিসেব চাইনি। অসীম শ্রদ্ধা আর নির্ভরতা ছিল আমার পাঁচু মামার ওপরে। কিভাবে ও কোথায় সেসব টাকা ব্যয় হতো সে কথা আর বলবো না, তবে এটুকু বললেই যথেষ্ট হবে যে মাঘ মাস থেকে আশ্বিন মাসের মধ্যে প্রায় 400-500 টাকা পাখির মতো উড়ে গেল বেমালুম। ঠাকুরমা হাত গোটালেন, মায়ের গহনা বন্ধক পড়তে লাগলো। এই অবস্থায় পাঁচু মামা একদিন তেওটা বন্দিপুরে বিশেষ কাজ আছে বলে চলে গেলেন, আর এলেন না। মাস 10 পরে একদিন শীতের রাত্রে মুড়ি সুড়ি দিয়ে দালানে বসে আছি, এমন সময় পাঁচু মামা আমাদের বাড়ি এসে আবার হাজির। আমায় বললেন, এই যে ভালো আছিস নগা, পড়লা কোথায়? বললুম, দাদা ও পাড়ায় গাঙ্গুলি বাড়ি গিয়েছে বোধ হয়। তারপর, এতদিন কোথায় ছিলে মামা? এসো বসো, বড্ড শীত। পাঁচু মামা দরজা ভেজিয়ে আমার কাছে এসে বসল। বলল, শোন, একটা কথা বলতে এলুম তোদের। কাল এখানে একজন ভদ্রলোক আসবে সকালের গাড়িতে। যদি তোদের কিছু জিজ্ঞেস করে তবে বলবি তোদের এখানকার বিষয় সম্পত্তিতে আমার 5 আনা অংশ আছে। কিরে, বলতে পারবি তো? পডলাটা গেল কোথায়, তাকেও কথাটা শিখিয়ে রাখতে হবে। কৌতূহল ও আগ্রহের সঙ্গে বললুম, কি ব্যাপার মামা, কে আসবে? ব্যাপার যা শুনলাম তা সংক্ষেপে এই, পাঁচু মামার বিবাহ। কাল তাকে দেখতে আসবেন মেয়ের বাপ নিজে। আসলে তো পাঁচু মামার কিছু নেই তেওটা বন্দিপুরে, যা ছিল তা উড়িয়ে পুড়িয়ে দিয়েছে অনেক কাল। কিছু না দেখালে মেয়ে দেবেই বা কেন? মেয়ের বাপের নাম ঋষিকেশ মারুচ্ছে, মদনপুরের কাছেই কি গায়ে বাড়ি, গরিব অবস্থার লোক। 3টি মেয়ে তার, মেয়ে 3টি অপরূপ সুন্দরী, এইটাই বড়। পাঁচু মামা এই মেয়েটিকে দেখে নাকি পাগল হয়েছেন। বিয়ে যে কোনো উপায়ে হোক হওয়াই চাই। রাত্রে দাদা ফিরলে দাদাকে সব কথা বলা হলো। দাদা বললে, 5 আনা অংশ কেন যদি জিজ্ঞেস করে? আরে ও সব ভেবো না, তখন বলবে তোমার বাপ আমার বাবার কাছে টাকা ধার নিয়েছিল, সেই দেনার দায়ে সম্পত্তির অংশ বিক্রি করে যায় আর কি। আমরা রাজি, কিন্তু ভদ্রলোক যদি গায়ের অন্য কাউকে জিজ্ঞেস করেন তবেই তো মিথ্যে ফাঁক হয়ে যাবে। পাঁচু মামা সে কথাও ভেবে এসেছেন। গ্রামের যে কজন লোক আমাদের পয়সায় ফুর্তি করেন,
যেমন ওই হারু সান্যাল, ওপাড়ার আশু চক্রবর্তী, এদের বয়স আমাদের চেয়ে বেশি। এদেরও কথাটা বলে রাখতে হবে, আমরা বললে কেউ না করতে পারবে না। কাল মেয়ের বাপের সামনে তাদের হাজির করতে হবে, তারাও আমাদের কথায় সায় দেবেন। পরদিন সকালে আমাদের দলের লোক যারা, তাদের কথা বলা হলো। তারা সকলেই রাজি হলেন, যদিও না হয়ে উপায় ছিল না। দুটোর কিছু আগে মেয়ের বাপ ঋষিকেশ বাড়ুজ্জে এলেন, ছেলে দেখে পছন্দ করলেন। তারপর ছেলের কি আছে না আছে সে কথা উঠল। পাঁচু মামা বললে আমাদের জমি জমার সে 5 আনা মালিক, আমরা তাতে সায় দিলাম। ঋষিকেশ বাড়ুজ্জে নিতান্ত সরল গ্রাম্য লোক এবং ভাবে মনে হলো নিতান্তই গরিব। জমি জমা সংক্রান্ত ব্যাপারে তিনি কিছুই বোঝেন না। কেবল একবার জিজ্ঞাসা করলেন, আপনারা তো ভাগ্নে, ভাগ্নে সম্পত্তিতে আপনাদের মামার অংশ এলো কি করে? এর উত্তরে বাকপটু পাঁচু মামা এমন একটি মিথ্যে কথা বানিয়ে বললে যে আমরা পর্যন্ত অবাক হয়ে গেলাম। আমাদেরই মনে হলো পাঁচু মামা যা বলছে তাই বুঝি সত্যি। কবে আমার বাবা পাঁচুর বাবার কাছে টাকা ধার করেছিলেন, সুদে আসলে তা কত টাকায় দাঁড়ায় তারই বদলে আমার বাবা পাঁচুর বাবাকে 5 আনা সম্পত্তির ওপরে উপসত্ত্ব দিয়ে যান। যে কোনো বিষয় বুদ্ধিমান লোক হলে এ উক্তির সত্যতা সম্বন্ধে সন্দিহান হতো, কিন্তু ঋষিকেশ বাড়ুজ্জের মনে কোনো সন্দেহ জাগল না। আমাদের এখানে আহারতি করে বৈকালের দিকে বাড়ুজ্জে মশাই চলে গেলেন। যাবার আগে পাত্র আশীর্বাদে দিন স্থির করে গেলেন। উভয় পক্ষের আশীর্বাদের পরে বিবাহের দিন স্থির হল। নির্দিষ্ট দিনে আমরা সবাই বরযাত্রী গেলাম। বলাই বাহুল্য, পাঁচু মামার চাল চুলো পর্যন্ত ছিল না, জমি জমা থাকা তো অনেক দূরের কথা। সুতরাং আমাদের বাড়ি থেকেই বর বিয়ে করতে রওনা হলো এবং কথা হলো যে বউ নিয়ে পাঁচু মামা আবার আমাদের বাড়িতেই আসবে। কনের বাপের বাড়ি একখানা মাত্র খড়ের ঘর, তারই দাওয়ায় সম্প্রদানের আসর। কারণ বর্ষাকাল, বৃষ্টি যখন তখন আসতে পারে। বরযাত্রী থাকবার বন্দোবস্ত হয়েছিল কিছু দূরে এক প্রতিবেশী চণ্ডী মণ্ডপে। কন্যাপক্ষের নিমন্ত্রিতের সংখ্যা খুবই কম, সব শুদ্ধ ওই জন 15। বাড়ির ভিতরের উঠানে শামিয়ানা টাঙানো হয়েছে, তারই তলায় আমরা সবাই বসে গেলাম। লগ্ন ছিল বেশ রাত্রে, আমাদের খাওয়া দাওয়া তার আগেই শেষ করে দেওয়ানো হলো। ঋষিকেশ বাড়ুজ্জের অবস্থা কত খারাপ তা বোঝা গেল একটু পরেই। তিনি নগদ বর্পণ স্বরূপ 21 টাকা মাত্র দিতে চেয়েছিলেন। এখন বিবাহ সভায় দেখা গেল তিনি মাত্র 11টি টাকা থালার উপর সাজিয়ে রেখেছেন। বরকর্তা ছিলেন আমাদের পাড়া দাশু চক্রবর্তী, প্রবীণ লোক বলে তাকেই আমরা সঙ্গে নিয়েছি কর্তা সাজিয়ে, নইলে পাঁচু মামার তরফ থেকে বরকর্তা হওয়ার মতো আর তো কোনো মানুষ ছিল না। দাশু চক্রবর্তী আমাদের উপদেশ দিয়ে বললেন, 21 টাকার কথা ছিল, 11 টাকা কেন? বাকি টাকা না দিলে বর সবাস্ত করবার অনুমতি দেব না কিন্তু। ঋষিকেশ বাড়ুজ্জে হাত জোড় করে বললেন, আজ জোগাড় করতে পারিনি, ওই নিয়েই আমাকে মাপ করতে হচ্ছে বেহান মশাই। আমার অবস্থার কথা আপনাকে আর কি বলবো বলুন। ঘরে চাল দেবার জন্য খড় কিনে রেখেছিলাম, সেই খড় বেচে ফেলে দিয়ে তবে ওই 11 টাকা জোগাড় করেছি। সামনেই বর্ষা আসছে, ঘরের মধ্যে এসে দেখুন চাল ফুটো আলো আসছে, খড় সারাবার আর কোনো সঞ্চয় নেই। আর টাকা হলেও এই জ্যৈষ্ঠী মাসে খড় পাবো কোথায়? এরপরেও আমরা তর্ক চালাতাম, ছাড়তাম না। তোমার চালে খড় নেই তো আমাদের কি বাপু? মেয়ের বিয়ে দিতে এসেছো, আগে থেকে তোড়জোড় করনি কেন? রইল তোমার বিয়ের খাওয়া, আমরা বর সভা থেকে উঠিয়ে নিয়ে যাব। এসব কথা বলা চলতো, কিন্তু পাঁচু মামা দেখি ছটফট করছে। তার ইচ্ছে নয় টাকার জন্য আমরা বিয়ে ভেঙে দিই বা কোনো বাধা সৃষ্টি করি। সে আমায় ডেকে কানে কানে বললে, উফ, কি ছেলে মানুষই হচ্ছে। তার চোখ মুখের করুণ ভাব দেখে আমি তো আর হেসেই বাঁচি না। সে কেবল ভাবছে তার বিয়েটা বুঝি আমরা 5 জন মিলে ভেস্তে দিলাম। যাই হোক, পাঁচু মামার অবস্থা দেখে আমরা আর বেশি দূর ব্যাপার গড়াতে দিলাম না। বর সভাস্থ করা হলো।
মেয়েকে যখন আনা হলো, মেয়ের রূপ দেখে তো আমরা অবাক। এমন রূপসী মেয়ের সঙ্গে পাঁচু মামার বিয়ে হচ্ছে তা তো জানতাম না। কি গায়ের রং, কি সুন্দর করণ পিতন, আর তেমনি মুখশ্রী। অমন রূপের ডালি মেয়ে কালে ভদ্রের চোখে পড়ে। তাই পাঁচু মামা খেপে উঠেছে এই বিয়ের জন্য। তাই এত জুয়ো চুরি, এত আটঘাট বাঁধা, এত দূর ভাবনা, পাছে মেয়ে হাতছাড়া হয়ে যায়। মনে মনে ভাবলাম, পাঁচু মামার অদৃষ্টটা দেখছি বড়ই ভালো, নইলে এমন মেয়ে ওর জোটে? ওর চাল নেই, চুলো নেই, তিন কুলে কেউ নেই, অজমূর্খ, গাঁজা খায়, নেশা ভাঙ করে। কোন কোন বদমাইশিটা বাকি আছে জিজ্ঞেস করি। আমার দাদাকে আর আমাকে তো ওই নষ্ট করেছে। তার উপর পাঁচু মামা ঘোর জুয়াচোর আর ঘোর মিথ্যাবাদী। লোককে ঠকাতে অমন উস্তাদ আর দুটি নেই। এই বিয়েই তো করছে জুয়ো চুরি করে। আমাদের বিষয় ওর 5 আনা অংশ আছে না ছাই আছে। সত্যি কথা জানলে বিয়ে দিত মেয়ের বাপ, বিশেষ করে যখন এমন সুন্দরী মেয়ে। যাক, সেসব কথা আর আমাদের দরকার কি। বিয়ে ধাওয়া মিটে গেল। বরকনে আমাদের বাড়ি এসে উঠল। বৌভাত কিন্তু আমাদের বাড়িতে হবে না, এ কথা ছিল আগে থেকেই। কারণ আমাদের এখানে বৌভাত করতে গেলে আমাদের নাম ডাকের উপযুক্ত জাঁকজমকের সঙ্গে বৌভাত করতে হয়, নইলে আমাদের নিন্দে হবে। সে খরচ দেয় কে? কাজেই ঠাকুরমা বলেছিলেন, বউ এখানে তুলে তারপর তুমি পৈতৃক ভিটেতে নিয়ে যেও, সেখানে কাজকর্ম করো গিয়ে, এখানে ওসব হবে না। পাঁচু মামা বউ নিয়ে নিজের বাড়ি চলে গেল। আমার মা ছিলেন বড় খাঁটি লোক। তিনি জানতেন না যে পাঁচু মামা বিয়ের আগে কি জুয়াচুরির আশ্রয় নিয়েছিল আমাদের বিষয়ে তার 5 আনা অংশ থাকা নিয়ে। মা বললেন, পাঁচুর বউটি হয়েছে যেন দুর্গা প্রতিমা, কিন্তু মেয়েটির অদৃষ্ট ভালো না। আমার জ্ঞাতি ভাই হলেও আমি বলছি, ওরকম পাত্রে অমন রূপের ডালি মেয়ে কি দেখে যে বুড়ো দিলে সেই জানে। এই বাঁদরের গলায় ওই মুক্তোর মালা। মা জানতেন না এর মধ্যে আসল কথাটা কি। পাত্রের বাবার কোনো দোষ ছিল না। যত সব জুয়োচোরের পাল্লায় পড়ে সরল বৃদ্ধ তার সুন্দরী মেয়েটিকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছেন। সে জল যে কতটা গভীর প্রথম থেকেই তা বুঝতে নববধূ বা তার বাপ কারোর বাকি রইল না। পাঁচু মামা বউ নিয়ে পৈতৃক বাড়ি বন্দিপুরে চলে গেল বটে, কিন্তু বউ ভাত সেখানে হলো না। পয়সা কোথায় পাঁচু মামার যে বউ ভাত হবে? বন্দিপুরে বড় একটা যেতাম না। এখান থেকে পাঁচু মামা চলে যাওয়ার পর আমার সঙ্গে আর অনেক দিন ওদের দেখা হলো না। বিয়ে করার পরে এখানে আসাটা যেন পাঁচু মামার কমেই গেল। দাদা মাঝে মাঝে যেত বন্দিপুরে, এসে গল্প করত পাঁচু মামার সংসার অতি কষ্টে চলছে। নতুন বউয়ের গায়ে 1-8খানা গহনা যা তার বাবা দিয়েছিলেন, এরই মধ্যে পাঁচু মামা তা বেচে ফেলেছে। বউটি কিন্তু খুব ভালো, সে ইচ্ছে করে গহনা খুলে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বছর 3-4 কাটল। তারপর একদিন খবর এলো পাঁচু মামা মারা গিয়েছে। আগে থেকে নেশা ভাঙ খায়, লিভার ছিল খারাপ, নেফ্রাইটিস হয়ে মারা পড়েছে। চিকিৎসাপত্র দিয়ে বিশেষ কিছু করা যায়নি। দিন 15 পরে একদিন সকালে আমি বাইরের উঠানে একগাছা ছিপ চাঁচতে বসেছি। দাদা বাড়ি নেই, কোথায় বেরিয়েছে। ঠাকুরমা নদীর ঘাটে নাইতে গিয়েছেন। এমন সময় আমাদের বাড়ির সামনে একখানা গরুর গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামলেন ঋষিকেশ বাড়ুচ্ছে এবং তার বিধবা মেয়ে। আমি ছুটে কাছে এলুম। পাঁচু মামার বিধবা স্ত্রীকে পায়ের ধুলো নিয়ে প্রণাম করলুম, বাড়ুচ্ছে মহাশয়কেও করলুম। সত্যি রূপসী বটে এই বিধবা মেয়েটি। মেয়ে তো না, যেন একেবারে অগ্নিশিখা। বিয়ের সময়ও তো এতটা রূপ দেখিনি মামিমার। আমি মামিমাকে বাড়ির মধ্যে নিয়ে মার কাছে রেখে ঋষিকেশ মারুজ্যের কাছে এসে বসলাম। তিনি বললেন, যা হওয়া তো হয়ে গিয়েছে, তার আর চারা নেই। মেয়েটার এই সবে 19 বছর বয়স, ওর মুখের দিকে চাইতে পারা যায় না। এখন এমন অবস্থা যে দিন চলে না। পাঁচু একটা পয়সাও রেখে যায়নি যে মেয়েটা একদিন সেখানে হাঁড়ি চড়িয়ে খায়। ধার দেনা করে কোনো রকমে তিল কাঞ্চন শ্রাদ্ধ সেরে শুদ্ধ করিয়েছি দাদা। ভাবলাম আগে তো মেয়েটাকে শুদ্ধ করি, তারপর পাঁচুর বিষয়ের যে অংশ আছে এখানে
তা থেকে দেনা শোধের কথা ভাবা যাবে। তাই আজ এলাম মেয়েটাকে নিয়ে। ওরও তো ঘোর দুরবস্থা, বন্দিপুরে একবেলা খায় এমন অবস্থা নেই, পরনে কাপড় ছিল না। দেনা করে একখানা সরুপার কাপড় কিনে দিয়েছিলাম শ্রাদ্ধের পরে, তাই পরে এসেছে। আমার তো অবস্থা সবই জানো, এখনো 2 মেয়ের বিয়ে দিতে বাকি, এক পাল কুপুষ্যি, তাদের খেতে দিতে পারি না। তা আবার বিধবা মেয়ে নিয়ে গিয়ে রাখি কোথায়, খেতেই বা দিই কি? এখন বিষয়ের পাঁচুর যা অংশ আছে এখানে, তা থেকেই মেয়েটার একটা হিল্লে হোক। দেনাটা শোধ করে দিয়ে না হয় তার উপসত্ত্ব থেকে এখানেই একটা ঘরের ঘর তুলে দিই ওকে। ও তো মেয়ে মানুষ, কিছুই বোঝে না, তাই আমি সঙ্গে করে আনলুম। মেয়ে বললে, বাবা চলো সেখানে, তুমি দাঁড়িয়ে থেকে আমার একটা ব্যবস্থা করে দাও। আর তারাও ভালো লোক, তাদের সঙ্গে পরামর্শ করে বিষয়ের অংশ যা দাঁড়ায় আর কি, তা থেকে একটা বিলি ব্যবস্থা আমার। আর বন্দিপুরে থেকেই বা কি হবে, সেখানে তো এক ভাঙা খড়ের ঘর ছাড়া আর কিছুই নেই। যখন বিষয় এখানে, সম্পত্তি এখানে, তখন এখানেই যা হয় একটা ঘরদোর বেঁধে। আমি এই লম্বা বক্তৃতায় বাধা দিয়ে একটু আশ্চর্য হওয়া সুরে বললাম, কিসের বিষয়, কিসের অংশের কথা বলছেন? ঋষিকেশ মারুচ্ছে বললেন, ওই যে পাঁচুর যে অংশ আছে এখানকার বিষয়ে, তা তো ধরো এখন আমার মেয়েরই আসছে। তোমাদের এত বড় বিষয়ের 5 আনা অংশ কি কম নাকি? ওর একবেলা 1 মুঠো আলো চালের ভাত আর বছরে 4খানা কাপড়, তা থেকে হেসে খেলে চলে যাবে। আমি বিনীত শান্ত হাসি মুখে ভদ্রতার সুরে বললাম, আপনি ভুল করছেন বাড়ুজ্জে মশাই, এখানকার বিষয়ে পাঁচু মামার কোনো অংশ নেই। হ্যাঁ, সে কি কথা? ঋষিকেশ মারুজ্জে প্রথমটা তো হতভম্ব হয়ে গেলেন, পরক্ষণেই কি ভেবে সামলে নিয়ে প্রায় চিৎকারের সুরে বললেন, অংশ নেই কেমন কথা? বিয়ের আগে তো তোমরাই বলেছিলে 5 আনা অংশ আছে, কই বলনি তোমরা? আর এখন বলছো নেই? আমার মেয়েকে ছেলে মানুষ পেয়ে এমন ফাঁকি দেওয়ার মতলব? বরাবর শুনে আসছি অংশ আছে, আর এখন অংশ নেই বললেই নেই। আমারও রাগ চড়ে গেল মাথায়। আমি বললুম, আপনি মিছে চেঁচামেচি করেন কেন? আপনি বিষয় সম্পত্তির কিছুই বোঝেন না, তাই ও কথা বলছেন। এ তো শোনাশুনির কথা নয়, দলিল দস্তাবেজের কথা, পর্চা কোবালার কথা। বিষয় সম্পত্তি তো আর গাছের ফল নয় যে যে কুড়িয়ে পায় সেই খায়। আমার বাবা যদু চক্রবর্তীর নামে 7খানা গাঁয়ের প্রজা কাঁপত। তিনি কোন দুঃখে তেওটা বন্দিপুরের ওই পাঁচু রায়ের বাবার কাছে বিষয়ের 5 আনা বেচতে যাবেন? ওসব ভুলে যান, যা শুনেছেন ভেবে নিন সব ভুল শুনেছেন। আর হ্যাঁ, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে রেজিস্ট্রি অফিসে 2 টাকা ফি জমা দিয়ে খুঁজে দেখুন গিয়ে সেখানে এমন কোনো দলিল আছে কি না। আমরা দলিল গোপন করতে পারি, কিন্তু সেখানে তো আর দলিল গোপন থাকবে না। চেঁচামেচি শুনে পাড়া 2-5 জন জড়ো হলো। তারাও ঋষিকেশ মারুজ্জের সরলতা দেখে কোনো ক্রমে হাসি চেপে রইল। যারা সেবার সাক্ষী দিতে এসেছিল যে পাঁচু মামার বিষয়ের অংশ আছে, তারাই বলে গেল পাঁচুর এখানকার বিষয়ে অংশ আছে, এমন কথা তারা কোশমিন কালে কেউ শোনেনি। সব শুনে ঋষিকেশের বিশ্বাস হলো শেষ পর্যন্ত যে এদের কথাই সত্যি। তিনি তো মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তারপরেই হঠাৎ কোথাও কিছু নেই মেয়ে মানুষের মতো ডুগরে কেঁদে উঠে বললেন, আমি মেয়েটা সর্বনাশ করেছি নিজের হাতে। তখন কি আর জানি এমন জুয়াচুরি আমার সঙ্গে সবাই করবে? আমার অমন সোনার পিরতিমে মেয়ে আমাকে ভালো মানুষ পেয়ে। ভালো হাঙ্গামেই পড়া গেল দেখছি সকালবেলা। বুড়োর কান্না শুনে পাড়ার লোক জড়ো তো হলোই, বাড়ির মধ্যে থেকে মা ঠাকুরমা পর্যন্ত ছুটে এলেন। এমনকি পাঁচু মামার স্ত্রী পর্যন্ত সেই সঙ্গে ছুটে এলেন দেখতে যে তার বাবাকে বুঝি আমি মারধর করেছি। সে এক কাণ্ড আর কি। ঠাকুরমা তো বুড়োকে অনেক অনুরোধ করে তার কান্না থামিয়ে তাকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। অনেক কি সব বোঝালেন সোঝালেন, আমায় ডেকে খুব বকুনি দিলেন। আমি নাকি লোকের সঙ্গে কথা কইতে জানি না। আমি বললাম, এর আর কথা কইতে জানা জানি কি?
আমি যা সত্যি তাই তো বলেছি। তুমিই বলো না কেন, আমাদের বিষয়ে পাঁচু মামার কি পাঁচানা অংশ ছিল? মা শুনে অবাক। তিনি এসব ব্যাপারের কিছুই জানতেন না। বললেন, এ কি রকম কথা, এ তো কিছু বুঝতে পারছি না। ক্রমে তিনি সব শুনলেন। আমার ও দাদার ওপর খুব রাগ করলেন শুনে। বললেন, বেশ, আমার ছেলেরা যখন এই জুয়ো চুরির মধ্যে আছে, তখন আমি পাঁচুর বউয়ের ভরণ পোষণের ভার নিলুম। মেয়েকে এ বাড়িতে রেখে চলে যান। আজ থেকেও আমাদের ঘরের লোক। ঋষিকেশ মারুচ্ছে বললেন, জিজ্ঞেস করে দেখুন না আপনার ছেলেকে, ওই তো দাঁড়িয়ে রয়েছে সামনেই। বিয়ের আগে পাত্র আশীর্বাদের দিন একথা বলেছিল কিনা জিজ্ঞাসা করুন। আমি মেয়ের বিয়ে দিয়েছিলাম আপনাদের দেখে, আমি তো আর পাঁচুকে দেখে দিইনি। ভাবলাম আপনাদের আত্মীয়, আপনাদের বিষয়ের অংশীদার, তাই আমি সম্বন্ধ করি। তখন কি করে জানবো যে এর মধ্যে এত জুয়ো চুরি? আমি বললাম, এ কথা কিন্তু আপনি নিতান্ত ছেলে মানুষের মতো বলছেন। যদি কেউ বলে মনীন্দ্র নন্দীর জমিদারিতে আমার অংশ আছে, অমনি তার অংশ হয়ে যায়। ঠাকুরমা আবার আমাকে ধমক দিয়ে চুপ করালেন। ঋষিকেশ মারুজ্জেকে স্নান করতে পাঠালেন। তারপর খাইয়ে তাইয়ে তাকে সুস্থ করলেন। যাবার সময় ঋষিকেশ মারুজ্জে ঠাকুরমায়ের হাত ধরে বললেন, আমার মেয়েকে আপনি রেখে দিন। আমার সংসারে এক পাল পুষ্যি খেতে দিতে পারিনি, আপনারা হাত ঝাড়লে পর্বত। আমার মেয়েকে একবেলা এক মুঠো আলো চালের ভাত। মা ও ঠাকুরমা বললেন, তার আর কি, বৌমা থাকুক এইখানে। পাঁচুর বউ আমাদের তো পণ নয়, কপালই না হয় পুড়েছে সকাল সকাল। সেই থেকে পাঁচু মামা স্ত্রী আমাদের সংসারেই রয়ে গেলেন। প্রথমে ছিলেন কিন্তু বেশ সুখেই, যতদিন মা ঠাকুরমা বেঁচে ছিলেন। তারপর তারা একে একে স্বর্গে গেলেন। দাদার বিয়ে তো আগেই হয়েছিল, আমারও বিয়ে হলো। ঋষিকেশ মারুচ্ছে ওদিকে মারা গেলেন। পাঁচু মামা স্ত্রীরও আর বাপের বাড়ি যাওয়ার জায়গা রইল না। নতুন বউয়ের দল নিজের সুবিধা মতো সংসার সাজিয়ে নিয়েছিল। পাঁচু মামা স্ত্রীর এই সংসারে থাকাটা তারা গোড়া থেকেই অনধিকার প্রবেশ বলে ধরেছিল। এইবার সামান্য পান থেকে চুন খসলেই পাঁচু মামা স্ত্রীকে অপমান করা শুরু করলে। এর একটা কারণ ছিল। পাঁচু মামা স্ত্রী ছিলেন অসামান্য রূপবতী বিধবা মানুষ। একবেলা খেতেন, একখানা ওই নরুন পাড়ের শাড়ি পরতেন, তাতেই তার রূপ ধরত না। বয়সের সঙ্গে সঙ্গে সেরূপ ম্লান হওয়া তো দূরের কথা, দিন দিন যেন বাড়তেই লাগল। নতুন বউয়েরা দেখতে তেমন সুন্দরী নয় কেউই। তাদের মনে পাঁচু মামা স্ত্রীকে কেন্দ্র করে নানা হিংসে ঘোর সন্দেহ এসে জুটতে লাগল। পাঁচু মামা স্ত্রী তো এ বাড়িতে থাকতেন বিনিমাইনের রাঁধুনি ঝি চাকরানির মতো, কিন্তু তাতেও তার উপর অত্যাচার অবিচার কম ছিল না। আমার সত্যি কষ্ট হতো পাঁচু মামা স্ত্রীর জন্য। যে সহানুভূতি পাঁচু মামার ওপর কখনো হয়নি, পাঁচু মামার শ্বশুরের ওপর হয়নি, তা হয়েছিল এই অসহায় বিধবা নারীর ওপর। কিন্তু আমার কথা কওয়ার কোনো উপায় ছিল না। তাহলেই আমার স্ত্রী সন্দেহ করবেন কেন আমি পাঁচু মামা স্ত্রীর পক্ষে এত কথা বলছি। আমার পূর্বেকার রেকর্ড খুব একটা ভালো ছিল না কিনা, সুতরাং স্ত্রী পদে পদে আমাকে সন্দেহ করতেন। আমিও যে না বুঝতাম এমনটা নয়। সুতরাং পারিবারিক শান্তিভঙ্গের ভয়ে মুখ বুজেই থাকতাম। এত সাবধানে থেকেও একবার বড় বিপদে পড়ে গেলাম। সেদিনটা একাদশী। দেখি বেলা 11টার সময় পাঁচু মামা স্ত্রী একরাশ বাসন মেজে ডোবা থেকে উঠে আসছেন। আমার বড় বউ অর্থাৎ আমার বউ দিদিকে বললাম, বউ দিদি, মামিমাকে আজকে বাসন মাজতে দিয়েছে কে? আজ একাদশীর দিনটা তোমরা একটু দেখো শোনোও না সংসারের কাজের কি হয় না হয়। বৌদিদি ঝংকার দিয়ে বলে উঠলেন, ওসব লোক দেখানো ঢং। কে বললে বাসন মাজতে? অন্যদিন বললেও তো কাজ করতে দেখিনি, আর আজ বাসন না মেজে আনলে দরদ কুড়োনো যাবে কি করে? ওসব কি আর বুঝি নে? বৌদিদি কি বোঝেন জানি না, কিন্তু সেদিন রাত্রে আমার স্ত্রী আমায় বললে, ওগো শোনো না, একটা কথা বলি। কথা রাখবে বলো? কি কথা? তুমি ওকে বাড়িতে রাখতে পারবে না।
আমি আশ্চর্য হয়ে বললাম, কাকে? ভেঙে বলো না পুরোটা। ওই যে তোমার মামিমাকে, ওকে এক্ষুনি তাড়াও। কেন, মামিমা কি করেছেন? সোজা কথায় বলি, আমি তোমাকে বিশ্বাস করিনি। সে তো তোমার আপন মামিমা নয়, বিশেষ কোনো সম্পর্কও কিছু না, সামান্য পাতানো সম্পর্ক। আর ওই রূপ আর ওই বয়সে তোমাকে আমি চিনি, মিছে অশান্তি কেন সৃষ্টি করবে? সরা ওকে এখান থেকে, আমি গতিক ভালো দেখছি নে। বুঝলাম, সেই যে দুপুরবেলা পাঁচু মামা স্ত্রীর পক্ষ নিয়ে একটা কথা বলেছিলাম বড় বউয়ের কাছে, তিনি লাগিয়েছেন সমস্তটা ছোট বউকে। কি বিশ্রী মন এই সব পাড়া গাঁয়ের মেয়ে মানুষদের। অস্বীকার করি নে যে আমার রেকর্ড ভালো না, আমি জানি আমি কি নই। কিন্তু একজন আশ্রিতা অসহায়া তরুণী বিধবা, যার প্রতি সত্যিই আমার সহানুভূতি ও অনুকম্পা, যাকে আমি মামিমা বলে ডাকি, তার সম্বন্ধে এই সব। আমার মন এক মুহূর্তে বিরূপ হয়ে উঠল এই সংসারের ওপর, স্ত্রীর ওপর, বউ দিদির ওপর, সমস্ত ব্যাপারটার ওপর, এমনকি পাঁচু মামা স্ত্রীর ওপর। বললাম, বেশ ভালো, আজই যেতে বলে দিচ্ছি। মনে ভাবলাম, এমন করে বলবো যে স্ত্রী পর্যন্ত দুঃখিত আর অপ্রতিভ হয়ে উঠবে। পরদিন সকালে পাঁচু মামা স্ত্রীকে ডেকে বললাম, আপনার আর এখানে থাকা হবে না, আপনাকে নিয়ে সংসারে অশান্তি বাঁধছে, আপনি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে অন্যত্র যান। বড় বউ বললেন, সে কি কথা, কাল গিয়েছে একাদশী, আজ দ্বাদশীর দিন, না খেয়ে কোথায় যাবেন উনি? কাল সারা দিন রাত নিরম্ব উপোস গিয়েছে, সংসারের অকল্যাণ হবে যে। মনে মনে ভাবলাম, সেইটাই বোঝো, আর একটা গরিব অসহায় মেয়ের যে কি হবে তা তোমাদের মনেও ওঠে না। তোমাদের আমি ভালো করে কল্যাণ করাচ্ছি। পাঁচু মামার বউ কথাটি বললেন না, নিজের পুঁটুলি গুছিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। আমি জানি তার কোথাও যাওয়ার জায়গা নেই। বাপের বাড়ি গাঁজাখোর বেকার ছোট ভাই আছে, সেখানে এক মুঠো খাওয়াও ছুটবে না একবেলা। কিন্তু সব জেনেও বড় রূঢ় ও কঠিন হয়ে উঠলাম আজ। একাদশীর পরদিন না খেতে দিয়েই তাড়াবো, করাচ্ছি আমি সংসারের কল্যাণ তোমাদের। সেই সকালেই চা খেয়ে বসে আছি, পাঁচু মামার বউ দুটি পান সেজে কাঁসার বাটিতে আমার সামনে রেখে দিয়ে পুঁটুলি বগলে করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমি মুখে কিছু বলিনি, কেবল স্টেশন পর্যন্ত সঙ্গে যাওয়ার জন্য আমাদের মুহুরী বৃদ্ধ গোপাল মিত্রকে পাঠিয়ে দিলাম এবং আপদ চুকে গেল ভেবে আরামের নিঃশ্বাস ফেললাম। পাঁচু মামার বউয়ের তারপর থেকে আর কোনো খবর রাখিনি। আমাদের আজকের গল্প এখানেই শেষ। অনেকে বলেন না, যারা ভালো মানুষ তাদের সঙ্গে সবসময় ভালো হয়। জীবন যদি অঙ্ক মেনে চলতো তাহলে তাই হতো বটে, কিন্তু আমাদের দুর্ভাগ্য অধিকাংশ ক্ষেত্রেই তা হয় না। যেহেতু নরম মাটি আঁচড়ে বেশি মজা, নিয়তিও যেন ভালো মানুষগুলোকে কষ্ট দিয়ে তাদের যন্ত্রণা উত্তরোত্তর বাড়িয়ে দিয়েই বেশি মজা পায়, ঠিক যেমন পাঁচু মামা স্ত্রীর ক্ষেত্রে হলো। আচ্ছা, গল্প আড্ডা সব শেষ, এবার বিদায় দিন আমাকে। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা গল্প নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন আর প্রতিবাদে থাকবেন। শুভরাত্রি।